অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। কিল দ্য মাদারফাকার। কুত্তার বাচ্চার সাহস কিভাবে হয় অ্যাড্রিয়ান ইথানের পিছনে লাগে। জাস্ট কিল হিম, ফাক দ্য বাস্টার্ড। রাগ ও ঘৃণার অদ্ভুত মিশ্রণে সমস্ত শরীর তিরতির করে কাঁপছে ডক্টর অ্যাড্রিয়ান ইথানের। খালি গায়ে শক্তিশালী পেশি উন্মুক্ত, এক হাতের বাহু থেকে কবজি পর্যন্ত অঙ্কিত ব্ল্যাক জ্যাগুয়ারের ট্যাটু। চোখ দুটো জলজল করছে তীব্র ক্ষোভে। কুল ব্লাডের ইথান কিছুতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই মেজাজ তিরিক্ষি, কানে ফোন গুজে অনবরত চোটপাট করছে। কিল দ্য পিস অফ শিট, জাস্ট ফিনিশ হিম। আরও মিনিটখানেক ইচ্ছে মতো চিৎকার চেঁচামেচি করে ফোন রাখে সে। ভ্যানিটির ওপর সব কিছু লণ্ডভণ্ড। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ইথান। ওর স্টিল ডার্ক আঁখির দয় যেন আলো গিলে খায়। ফোনটা কিং সাইজ বিছানার উপর ছুঁড়ে ফেলতেই অদ্ভুত রোবোটিক ফিমেল স্বর ভেসে আসে। গুড মর্নিং ইথান, তোমার হার্টবিট দ্রুত চলছে। তুমি হয়তো আবারও রেগে গেছো। ইথান দুহাতে মাথা চেপে ধরে। কপালের রগ দপদপ করছে ওর। খানিকক্ষণ সময় নেয়, তারপর মৃদু স্বরে বলে, ডান হাতের কবজিতে বাঁধা ঘড়িটা নিজে থেকেই বলতে লাগল। রেগে গেলে শরীর অ্যাড্রেনালিন নামের হরমোন নিঃসৃত করে। এটা মানুষের হার্টবিট বাড়িয়ে দেয়। এই মুহূর্তে তোমার উচিত জোরে জোরে নিঃশ্বাস নেয়া আর। ইথান বিরক্ত হয়, মৃদু স্বরে ধমকে ওঠে, আহ আইরিন, থামবে তুমি? ওকে, থেমে যাচ্ছি, প্রয়োজন হলে ডাক দিও। অ্যাড্রিয়ান ইথান একজন নিউরোসায়েন্টিস্ট। হাতের ঘড়িটা বছরখানেক আগে সে নিজেই তৈরি করেছিল। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি অত্যাধুনিক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম আইরিন। ইথান মাস্টার বেডরুমের বিশাল বিছানা থেকে নেমে বাথরুমে গেল। উত্তর নরওয়ের উপকণ্ঠে পাহাড় আর পাইন গাছের মাঝখানে ডক্টর অ্যাড্রিয়ান ইথানের ডুপ্লেক্স বাড়ি। বাড়ির পিছনের দিকে বড় বড় পাহাড়গুলো সফেদ তুষারের আস্তরণে চাপা পড়েছে। বাড়ির সামনে একটা ডার্ক মার্সিডিজ দাঁড় করানো, তার পিছনে কয়েকটি জিপ গাড়ি আর দুটো টয়োটা প্রিয়াস। গাড়িগুলো একটু আগেই গ্যারেজ থেকে বের করা হয়েছে। বাড়ির মেইন গেটের কাছে বড় একটা চেরি ব্লসম গাছ। গাছের ফুলগুলো শুভ্র বরফের চাদরে মুখ লুকিয়েছে। আলমগীর হোসেন ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছেন। তার বয়স ৪৫ তবে বয়সের ছাপ এখনও বোঝা যায় না। যথেষ্ট তাগড়া দেহ, কাঁচা পাকা চুল, চোখে হাই পাওয়ারের চশমা। সম্পর্কে তিনি ইথানের মামা হন। ইথান ৫ মিনিটের মাথায় সিঁড়ি বেয়ে নামতে লাগল। পরনে কালো লং কোট, গলায় সফট মাফলার, কালো প্যান্ট, জুতো, আইরিন সহ ডান হাত পকেটে গোজা। ওর প্রতিটি ধাপে যেন আভিজাত্যের উষ্ণতা। উচ্চতায় ৬ ফুটের একটু বেশিই হবে। সূক্ষ্ম শক্তিশালী চোয়াল, গাঢ় ভ্রু, ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি এবং ফর্সা চেহারার ইথান নিঃসন্দেহে একজন সুদর্শন সুপুরুষ। তাকে নামতে দেখে আলমগীর হোসেন নড়ে চড়ে বসলেন। ইথান মামার মুখোমুখি বসে। নিশ্চুপ খাওয়া শুরু করে সে। আলমগীর হোসেন আশ্চর্য হলেন না, তবে আজ তিনি একটু চিন্তিত। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। একটা কথা বলতে চেয়েও বলতে পারছেন না। ইথান অল্প সময়েই ব্রেকফাস্ট শেষ করল। উঠতে যাবে এমন সময় আলমগীর জোরে নিঃশ্বাস নিয়ে ডাকলেন, ইথান। ইথান থামে। বাজ পাখির মতো প্রখর দৃষ্টি নিক্ষেপ করে আলমগীরের দিকে। হিম শীতল কণ্ঠে বলে, কিছু বলতে চাও? আলমগীর হোসেন ইতস্তত করলেন। কয়েক মুহূর্ত সময় নিয়ে উদ্বেগহীন কণ্ঠে বললেন, আসলে আতাউর খবর পাঠিয়েছে। ওর বড় মেয়ে নাকি রওনা হয়েছে, আজই পৌঁছে যাবে আমাদের এখানে। মুহূর্তে ইথানের চোয়াল শক্ত হয়। অন্ধকার চোখ দুটো ফেটে পড়ে অগ্নিগিরির মতো। আলমগীর হোসেন এই ভয়টাই এতক্ষণ পাচ্ছিলেন, কিন্তু কিছু করার নেই। এখন তাকে অনেক কথা হজম করতে হবে। স্বল্পভাষী ইথান হাতের মুঠো শক্ত করে চিবিয়ে উঠল। হাউ ডেয়ার ইউ স্পিউ দিস ওয়ার্থলেস প্যাথেটিক ননসেন্স ইন মাই প্রেজেন্স। তুমি জানো না এই দেশীয় পিরিট পছন্দ করি না। আতাউরের মেয়ে আসছে, তুমি কোলের উপর বসিয়ে রাখো অথবা দেশ ঘুরিয়ে দেখাও। এমনিতেও তো কোনো কাজ করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। মেজাজের ঝাঁজ দেখিয়ে হনহন করে বেরিয়ে গেল ইথান। যেতে যেতে আঙুল উঁচু করে শাসাতে ভুলল না, ফার্দার এই রকম চিপ কথাবার্তা আমার সামনে বলবে না মামা, অ্যান্ড আই এম সরি। ইথান মার্সিডিজ নিয়ে চলে গেল। ওর পিছনে জিপ গাড়ি নিয়ে ১০-১২ জন গার্ড ফলো করল ওকে। গার্ডরা সকলে প্রশিক্ষিত এবং শত্রু মোকাবিলায় দক্ষ। সকলের পরনে কালো লম্বা পোশাক, চোখে গোগলস, কালো টাইয়ের খানিকটা দেখা যাচ্ছে, মাথায় বিশেষ এক ধরনের ক্যাপ। তারা সকলেই ইথানের বডিগার্ড। আলমগীর হোসেন দুপুরের একটু আগে বাড়ি ফিরলেন। সূর্যের দেখা নেই। নরওয়েতে বছরের এই সময়টা সূর্য ওঠে না। সময়টাকে পোলার নাইট বলা হয়। আকাশ থাকে ধূসর ছাই রঙের। যতদূর দৃষ্টি যায় সবকিছু ম্লান শুভ্রতায় ছাওয়া। গেটে দাঁড়িয়ানা ২ জন গার্ড মেন গেট খুলে দেয়। আলমগীর হোসেন গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করেন। তার সঙ্গে গাড়ি থেকে নামল যুবতী এক রমণী। ঘন কালো উন্মুক্ত কেশ, ঘাড়ের ওপর দিয়ে শাল জড়ানো, শরতের কাদম্বিনীর মতো উষ্ণ গায়ের রং।
মেয়েটি প্রথমেই ডাগর চোখে চারপাশ পর্যবেক্ষণ করে। বরফের দেশে রক্তিম ঠোঁট দুটো ঈষৎ কম্পিত হয়। চেহারায় উদ্বেগ স্পষ্ট। লোকালয় ছেড়ে এত দূরে নির্জন স্থানে তাকে থাকতে হবে কখনো চিন্তাও করেনি। আলমগীর ততক্ষণে বাড়ির ভিতরে চলে গেছেন। মেয়েটিও আর অপেক্ষা করল না। বাড়ির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ নিস্তব্ধতা এসে গ্রাস করে নেয় সমগ্র তনুমন। ও শঙ্কিত দৃষ্টি প্রশস্ত করে সামনে। বিশাল বড় ড্রয়িং রুম, লিভিং এরিয়া, একপাশে লম্বা ডাইনিং টেবিল, চেয়ারগুলোও সব রাজকীয় কায়দায় সেট করা। ডাবল হাইট ছাদ থেকে ঝুলছে ক্রিস্টাল শ্যান্ডেলিয়ার। ভিতরের উষ্ণতা মেয়েটার দেহে সূচের মতো বিধে। ওর বিস্ময় শেষ না হতেই আলমগীরের দৃপ্ত স্বর ভেসে আসে, মা, অনু, এদিকে এসো, তোমাকে রুম দেখিয়ে দিচ্ছি, বিশ্রাম করো। আলমগীর এক প্রকার চমকে ওঠে। এই পিনপতন নীরবতার মধ্যে লোকটার কথাগুলো যেন ঝনঝন করে বেজে উঠল। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে অনু, তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সাই দেয়। আলমগীর নিচতলায় একটা ঘর দেখিয়ে দিলেন ওকে। তারপর বললেন, তুমি গোসল সেরে বিশ্রাম নাও, আমি খাবারের ব্যবস্থা করি। আর শোনো, দোতলায় যাবে না কিন্তু। আলমগীরের সন্দিগ্ধ দৃষ্টি। অনু খুব একটা আগ্রহ পেল না। একই বাবা ওকে জোর করে এখানে পাঠিয়েছে, তার ওপর আফনানের সঙ্গে কথা না বলেই চলে এসেছে। মেজাজ পুরাই গার্বেজ। আলমগীর চলে গেলেন। অনু রুমে ঢুকেই নিজের ফোন বের করে, তবে লাভ হয় না। এই ফোন দিয়ে আর কাজ হবে না। খানিকক্ষণ নিজেই নিজের চুল টেনে হতাশার একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কি থেকে যে কি হয়ে গেল, কাল পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই ছিল। নরওয়ের আকাশ তখন সন্ধ্যার সীমান্তে দণ্ডায়মান। সূর্য নেই, সে অনেক আগেই বিদায় নিয়েছে। রেখে গেছে এক অনির্বচনীয় নীলচেত মিশ্রা। চারপাশে শুভ্র নীরবতা। পৃথিবী যেন নিজেই শ্বাস নেওয়া থামিয়ে দিয়েছে। পাহাড় আর ফিরাটগুলো কালো ছায়ার মতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আকাশের বুকে জন্ম নিল আলো। সবুজের সাথে নীল আর হালকা বেগুনির মিশেল। অরোরা। সে তো আলো নয়, সে আকাশের ভমনীতে বয়ে যাওয়া কোনো অদৃশ্য তরঙ্গ সঙ্গীত। ঢেউ খেলিয়ে সে ছড়িয়ে পড়ে, কখনো ধীর, কখনো তীব্র, ঠিক যেন অষ্টাদশী কুমারীর অবাধ্য অনুভূতি। এই আলোয় কোনো শব্দ নেই, তবু বুকের ভেতর অদ্ভুত এক কম্পন জাগে। হৃদয়ের অস্থিরতা নিয়ে অনেক আগেই ইথান তার গবেষণা কেন্দ্র আর্কটিক নিউরো কগনিটিভ রিসার্চ ইউনিট ANRU ছেড়ে চলে এসেছে। সঙ্গে বডিগার্ড কাউকে নেয়নি। উত্তর নরওয়ের উপকণ্ঠ ছেড়ে অনেক দূরে নির্জনে একাকী দাঁড়িয়ে আছে সে। পিছনেই ওর মার্সিডিজ, দাঁড় করানো। পরনের ওয়ং কোটটা নেই, 2 হাত প্যান্টের পকেটে, গলায় মাফলার, তীক্ষ্ণ চোয়াল দুটো চাপা বিষাদে আচ্ছন্ন। জীবনের অর্ধেকটা প্রায় নিঃসঙ্গতায় কেটে গেল। আকাশে আলোর ঝিলিক আর নিচে নীল বিষাদে আচ্ছাদিত ইথান। পকেটে ঢোকানো হাত থেকে আইরিনের ক্ষীণ কণ্ঠ ভেসে আসছে, ইথান, তোমার শরীরের তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে, শুনতে পাচ্ছ? ইথান। ইথান ভ্রুক্ষেপ করল না। হঠাৎ গাড়ির হেডলাইটের তীব্র আলো এসে পড়ে ওর ওপর। একদল বকাটা এই পথ দিয়ে যাওয়ার সময় ইথানকে একা পেয়ে গাড়ি থামায়। উদ্দেশ্য ওকে লুট করবে। কিন্তু বোকার দল জানে না, সামনে যে দাঁড়িয়ে আছে সে একাকিত্ব এবং নৃশংসতার আরেকটি রূপ, সাক্ষাৎ মৃত্যু। ফায়ারপ্লেস থেকে আগুনের উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে সম্পূর্ণ ডাইনিং প্লেস পর্যন্ত। ইলেকট্রিক হিটার থাকা সত্ত্বেও ফায়ারপ্লেস তৈরি করা হয়েছে ইথানের জন্য। সে আগুনের পাশে বসে ড্রিঙ্কস করতে পছন্দ করে। অনু লিভিং এরিয়ায় কাউচের ওপর বসা, ওর সামনেই আলমগীর হোসেন। অনুর সঙ্গে টুকটাক কথাবার্তা বলছেন তিনি। আগুনের উষ্ণতায় দারুণ আমেজ তৈরি হয়েছে। এমন সময় শান্ত সাগরে মহাগর্জনের মতো ইথানের প্রবেশ ঘটল। অনু প্রথম দফায় ভ্যাবাচাকা খেয়ে যায়। ইথান কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেল। সিঁড়ির শেষ সীমানায় গিয়ে কঠিন গলায় বলে, মামা, দেয়ার আর সাম হেডস আউটসাইড। নরওয়ের নিউনর্কস ভাষায় বলা কথাটি অনুর বুঝে আসে না, তবে ওর বিস্ময় এখনও কাটেনি। ওর ধারণা ছিল এটা আলমগীর হোসেনের বাসা, আর এখানে অন্য কেউ থাকে না। আলমগীর হোসেন অনুকে রেখে বাহিরে গেলেন। ইথানের গাড়ির ব্যাকট্রাঙ্ক খুলতেই আবছা আলোয় অনেকগুলো ছেলের কাটা মাথা দেখতে পেলেন আলমগীর। কাটা মাথা থেকে তখনও রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। চোখগুলো বিভৎসভাবে বেরিয়ে এসেছে কোটর থেকে। কি নৃশংস সেই দৃশ্য! আলমগীর দুজন গার্ড ডেকে মাথাগুলো বাড়ির বেসমেন্ট দিয়ে 2 তলায় পাঠানোর ব্যবস্থা করলেন। অনু এখনও 2 তলার দিকে তাকিয়ে আছে। আলমগীর ভিতরে ঢুকে ওর দৃষ্টি অনুসরণ করে নরম কণ্ঠে শুধান, কি দেখছ? অনু চাপা উত্তেজনায় বলে, না মানে উনি। আলমগীর স্বাভাবিক ভঙ্গিতে জবাব দেন, ও ডক্টর অ্যাড্রিয়ান ইথান, আর্কটিক নিউরো কগনিটিভ রিসার্চ ইউনিটের একজন সিনিয়র নিউরোসায়েন্টিস্ট। অনু কিছু বলে না, তবে বিস্ময় এবং জবাবহীন বিভিন্ন প্রশ্নের ঘোরপাকে হারিয়ে ফেলে নিজেকে। প্লেনে উঠিয়ে দেওয়ার সময় বাবা ওকে কেন বলেছিল, তোকে যার কাছে পাঠাচ্ছি সে ছাড়া আর কেউ তোকে বাঁচাতে পারবে না। ভ্রু কুচকে মেয়েটা বিড়বিড় করল, কে এই ডক্টর অ্যাড্রিয়ান ইথান? পর্ব 2। গভীর রাত, অথচ অনুর আঁখিদ্বয় নিদ্রাহীন, বিমর্ষ। আফনানের সাথে যোগাযোগ করা খুবই জরুরি। আলমগীর বলেছেন সকালে অনুকে নতুন ফোন দেবেন।
বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও যখন তন্দ্রা এলো না, মেয়েটা উঠে পড়ল। অপরিচিত জায়গা, তার উপর মাথায় অজস্র চিন্তা। সংকোচ এবং সন্ত্রস্ত পায়ে ও রুম থেকে বের হয়। লং কুর্তির উপর লেডিস জ্যাকেটের চেন খোলা। ড্রয়িং রুমে উকি দিতেই আবিষ্কার করে ফায়ারপ্লেসের সামনে কাউচের উপর বসে আছে ইথান। পিছনের দিক থেকে শুধু ওর মাথাটাই দেখা যাচ্ছে। অনু দ্বিধায় পড়ে, ওর কি লোকটার সঙ্গে কথা বলা উচিত? হয়তো উচিত। জানতে হবে লোকটা কি ওকে চেনে নাকি, আর চিনলেও কিভাবে চেনে। সম্পূর্ণ ড্রয়িং এরিয়া অন্ধকার। আভিজাত্যের প্রতীক হিসেবে জ্বলতে থাকা ক্রিস্টাল শ্যান্ডেলিয়ারটা নিভু নিভু। ফায়ারপ্লেসের রক্তিম আভায় ফার্নিচারগুলো চকচক করছে। হিম পরিবেশের মধ্যে এই উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে শিরা উপশিরা, মস্তিষ্কের প্রতিটি কোষে। অনু ত্রস্ত পায়ে এগিয়ে আসে। লোকটার পাশে দাঁড়াতেই স্পষ্ট হয়। পরনে খয়েরি সিল্কের শার্ট, কালো প্যান্ট, বিয়ারের বোতল হাতে আয়েশি ভঙ্গিতে বসে আছে ডক্টর অ্যাড্রিয়ান ইথান। ওর বয়স ৩০-এর একটু বেশি হবে। বেশ সুদর্শন, চোখ দুটো প্রজ্বলিত আগুনে স্থির, তীক্ষ্ণ শক্তিশালী চোয়াল, সামর্থ্যবান পেশি, বোতল ধরা হাতে ডিজিটাল ওয়াচ। অনু জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভেজায়, তারপর ঢোক গিলে বলে, আপনি তো সিল্কের শার্ট পরেছেন, জানেন না ছেলেদের জন্য সিল্ক হারাম? লোকটা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না, বরং হাতের বোতলে আরও একটি বেসামাল চুমুক দিয়ে বলল, মানুষের জন্য হারাম, জানোয়ারের জন্য নয়। দৃপ্ত কণ্ঠের শব্দগুচ্ছ অনুর শরীর কাঁপিয়ে তোলে। বিস্ময়ে বিমূঢ় অনু কিছু বলতে যাবে, সহসা ইথান বিদ্যুৎ বেগে ওর কণ্ঠ রোধ করল। আকস্মিক ঘটনায় মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই ইথান ওকে কাউচের উপর ফেলে গলা চেপে ধরে। অ্যাড্রিয়ান ইথানের চোখ দুটো হিংস্র নেকড়ের মতো জ্বলছে, যেন হৃদয়ে চাপা তীব্র ঘৃণার হিমাচলে বিস্ফোরণ ঘটেছে। অনুর ফর্সা চেহারা আতঙ্কের নীলাভ রক্তশূন্য, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে অজানা শঙ্কায়। কোনোমতে কাঁপা কাঁপা কণ্ঠে অনুরোধ করে সে, আমাকে ছেড়ে দিন প্লিজ। ইথান মেয়েটার খুব কাছে চলে এসেছে। শার্টের উন্মুক্ত অংশ দিয়ে ওর ফর্সা বুকের খানিকটা দেখা যাচ্ছে। আক্রোশ ও ঘৃণা মিশ্রিত কণ্ঠে চিবিয়ে উঠল ইথান, ফাকিং রুড, হাউ ডেয়ার ইউ! আমার সামনে আসার সাহস পেলি কিভাবে? জ্যান্ত পুঁতে ফেলব। অনুর নিঃশ্বাস আটকে আসে, সহ্য করতে না পেরে কোকিয়ে ওঠে ব্যথায়। বিকৃতি ঘটে চেহারার ভাঁজে, তবুও নির্দয় ইথানের পাষাণচিত্ত গলল না। দম বন্ধ হয়ে অনুর চোখের পাতা উল্টে এলে তারপর ছেড়ে দেয়। মেয়েটা ছাড়া পেতেই মেঝেতে দড়িয়ে পড়ে, বুকের উপর হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নেয়। ইথান উল্টো দিকে ঘুরে বিয়ারের বোতলে সর্বশেষ চুমুক দেয়। অনু অপেক্ষা করে না, চোখে বিস্ময় ও ঘৃণার বিস্মিত মিশ্রণ নিয়ে স্থান ত্যাগ করে। অনু যেতেই ইথানের রক্তাভ ওষ্ঠকোণে রহস্যময় হাসির ঝিলিক ফুটে উঠল। বিয়ারের বোতল ফেলে সিঁড়ি বেয়ে উঠতে লাগল ইথান। সিল্কের শার্টে আবছা আলোর প্রতিফলন সৃষ্টি হচ্ছে। এই ডুপ্লেক্স বাড়ির দ্বিতীয় তলা সম্পূর্ণ ইথানের জন্য বরাদ্দ। অন্য কেউ ২ তলায় উঠলে ও সহ্য করে না। ২ তলায় প্রথমেই ওর মাস্টার বেডরুম, এক পাশে দেশি বিদেশি বিভিন্ন বৈজ্ঞানিক গ্রন্থের লাইব্রেরি, আর অন্য পাশে ল্যাব। ব্যাকইয়ার্ডে গার্ডরা থাকে। গোপন পাসওয়ার্ড ব্যবহার করে ইথান ল্যাবে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে সূক্ষ্ম নীরবতা সূচের মতো বিধে যায় সম্পূর্ণ দেহে। ডক্টর ইথান এই নীরবতা পছন্দ করে। বেডরুমের মতোই ওর ল্যাবটাও বিশাল। ২ পাশে সারি সারি কাঁচের সিলিন্ডার দাঁড় করানো, তার ভিতরে বিশেষ সবুজাভ তরমে সংরক্ষিত মানুষের তাজা মস্তিষ্ক। হাই স্পিড ইন্টারনেট ও মডার্ন টেকনোলজি দিয়ে ডেকোরেট করা ল্যাবের মধ্যেখানে রাউন্ড টেবিল। ইথান প্রথমেই শার্টের উপরে প্রণ জড়িয়ে নেয়। 2 হাতে গ্লাভস, চোখে গগলস, মাস্ক, সবকিছু ঠিকঠাক করে এগিয়ে যায় ল্যাবের পিছনের দিকে। এদিকটা এলিভেটরের সাহায্যে সরাসরি ব্যাকইয়ার্ডের সঙ্গে যুক্ত। তার পাশেই বড় বড় 2টো ড্রাম। ড্রামের ভিতরে তখনকার ছেলেগুলোর কাটা মাথা। ইথান একজনের মাথা তুলে হাতে নিল। সূক্ষ্ম দৃষ্টিতে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে মাথাটা রাউন্ড টেবিলের উপর রাখল সে। তারপর মাস্ক খুলে আইরিনকে ডাক দেয়। আইরিন। রোবোটিক ভয়েসে জবাব আসে, বলো ইথান, আমি শুনছি। রিকের বর্তমান লোকেশন কোথায়? রিকের বর্তমান লোকেশন দেখাচ্ছে রাশিয়ার মস্কো থেকে 40 কিলোমিটার উত্তরে পরিত্যক্ত একটি অঞ্চলে। আইরিনের বর্ণনার সঙ্গে রাউন্ড টেবিলের ওপর হলোগ্রাম ম্যাপ এবং তাতে রিকের অবস্থান চিহ্নিত হল। ম্যাপের কেন্দ্রে লাল বিন্দুটি স্থির রয়েছে। ইথান আঙুলের স্পর্শে পারিপার্শ্বিক পরিবেশ জুম করে পর্যবেক্ষণ করল। অদ্ভুত বা সন্দেহজনক কিছু বোঝা যাচ্ছে না। গার্ডদের মধ্যে ইথান সবচেয়ে বেশি বিশ্বাস করে রিক কায়নাথকে।
এজন্যই ইথানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো রিককেই করতে হয়। তেমনি একটি জরুরি কাজে ওকে রাশিয়ায় যেতে হয়েছে। কাজটা জরুরি এবং বিপজ্জনক, এমনকি ওর প্রাণ পর্যন্ত যেতে পারে, কিন্তু রিকের কিচ্ছু যায় আসে না। সে ইথানের অর্ডার কনফার্ম করতে বুক ফুলিয়ে প্রাণ দিতেও পারে, আবার রাক্ষসের মতো প্রাণ নিতেও পারে। এক কথায় বলা যায় ওকে হিউম্যান মনস্টার বলা চলে। ইথান জিজ্ঞেস করল, সে ফিরবে কবে? আইরিন জবাব দেয়, আগামীকাল সে নরওয়ে ফিরে আসবে। তুমি কি কনফারেন্স নিয়ে চিন্তিত? আমাদের গবেষণা নির্ভুল, তোমাকেই শ্রেষ্ঠ করা হবে। ইথান জবাব দিল না। সার্জিক্যাল নাইফ হাতে মাথাটার দিকে এগিয়ে গেল ইথান। একটি মানুষের মস্তিষ্ক মানে একটি নতুন সম্ভাবনা। ইথান অভিজ্ঞতার সাথে পিছনের অংশটা কেটে দক্ষ হাতে আলাদা করল। অল্প সময়ের মধ্যেই মস্তিষ্কে পর্যন্ত পৌঁছে গেল সে। ছিটকে তরল মিশ্রিত আঠালো মস্তিষ্কটা বেরিয়ে এলো। জমাট বাঁধা রক্তের ঢল। 1450 গ্রামের মস্তিষ্কটা একটু ভারীই বটে। সে কাতে হালকা চাপ দিল। দস্তানা পরা হাতও ঈষৎ পিছলি অনুভূত হয়। ইথান হাতে একটা স্ক্যালপেল নেয়। ওর ডার্ক চোখ দুটোই নীরব হিংস্রতা। স্ক্যালপেল ঘোরাতে মগজের 3টে টুকরো করল সে। অতি সন্তর্পণে তার ভিতর থেকে একটা রক্ত জমাট ধমনী কেটে ট্রেপে নিল। বাকি মাথাগুলোর সঙ্গেও একই ঘটনা ঘটল। এবার অবশিষ্ট অংশগুলো প্রসেসিংয়ের পালা। রাউন্ড টেবিলের ড্রয়ার থেকে সে একটা চাপাতি বের করে। রক্ত এবং মাংসের বোটকা ঘ্রাণ ততক্ষণে ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ ল্যাবে। ইথান অপেক্ষা করে না। চাপাতির আঘাতে খুলিসহ টুকরো টুকরো করে ফেলল মাথাগুলো। তারপর ছোট্ট একটা ড্রামে করে নিয়ে এলো ব্যাকইয়ার্ডে। ডান পাশে গার্ডদের ঘর আর বাঁ পাশে গোপন আস্তানা। এদিকে প্রবেশ নিষেধ। ইথান, রিক এবং 2জন নির্দিষ্ট গার্ড ছাড়া আর কেউ এদিকে আসে না। শক্ত লোহার দরজা পার করে ভিতরে গেল সে। অন্ধকারের মধ্যে পথ চিনতে সমস্যা হলো না। প্রতিটি ধাপের সঙ্গে হিংস্র কিছুর গর্জন স্পষ্ট হতে লাগল। গোপন আস্তানার শেষ সীমানায় নিভু নিভু আলো জ্বলছে। প্রদীপ শিখার মতো আবছা আলোয় এগিয়ে আসে ইথান। ওর অনুভূতিহীন চোখ দুটো সর্বনাশের ইঙ্গিত দেয়। কয়েক ধাপ এসে থেমে গেল সে। সামনে জেলখানার মতো শিকের দেয়াল। ইথান তাকিয়ে আছে সামনের দিকে। আকস্মিক অন্ধকারের মধ্যে একঝাঁক চোখ জলজল করে উঠল। লোভনীয় খাবারের ঘ্রাণ পেতেই জিভ বের করে এগিয়ে আসে 8-10টা হিংস্র জাগুয়ার। ঘুটঘুটে আধারে ওদের চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। ইথানের সামনে এসে বাধ্য প্রহরীর মতো সবাই লাইন ধরে বসল। নরওয়ের এই শীতল পরিবেশে জাগুয়ার পোষা অসম্ভব। ইথান তবুও তা সম্ভব করেছে। এর গোপন আস্তানায় স্থান পেয়েছে একদল ভয়ঙ্কর মাংসাশী ব্ল্যাক জাগুয়ার, যাদের প্রিয় খাবার মানুষের মাংস। একটা আস্ত মানবদেহ পেলে ওদের ভুরিভোজ হয়। আগে প্রতিদিন ভুরিভোজ হতো, কিন্তু এখন মাঝে মধ্যে হয়। পর্ব 2। পরের দিন একটু দেরি করেই ঘুম ভাঙল অনুর। রাত প্রায় 3টে পর্যন্ত জেগেই ছিল। কিছুতেই ঘুম আসছিল না। তারপর চোখের পাতা ক্রমশ ভারী হয়। ঢল নামে ঘুমের। নরম বিছানা ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালো অনু। চুলগুলো এলোমেলো। ঘুম থেকে উঠেই ঘরের জানালা খুলে দিয়ে সতেজ হাওয়ায় নিঃশ্বাস নেওয়া অনুর পুরনো অভ্যাস। আজও ব্যতিক্রম হল না। জানালা খুলে দিতেই নরওয়ের স্বচ্ছ হাওয়া কাঁচের টুকরোর মতো মস্তিষ্কে গেঁথে গেল। নিমেষেই দেহমন চাঙ্গা। এতক্ষণ পরে সহসা ওর মনে হলো নরওয়ে আসাটা এবার হয়তো সফল হয়েছে। অসাধারণ আকাশ ও স্নিগ্ধ বাতাসের জন্য হলেও সকলের একবার এই দেশে আসা উচিত। তবে খানিকক্ষণ পরেই সে শীতের তীব্রতা সহ্য করতে না পেরে জানালা বন্ধ করতে বাধ্য হল। এবছরই অনু 19-এর ঘরে পা দিয়েছে। ইউনিভার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত ওর জীবন একেবারেই বাধা ছিল। কেন জানি বাবা সবসময় নজরে নজরে রাখতেন। গত বছর অ্যাডমিশন পরীক্ষায় সিলেক্ট হওয়ার পর থেকেই বাবা ওকে স্বাধীনতা দিয়েছেন। সে এখন একা একা ইউনিভার্সিটি যায়, বান্ধবীদের সঙ্গে আড্ডা দেয়, সিনেমা দেখতে যায়। তারপর একদিন ওর জীবনে আফনানের আগমন ঘটে। ছেলেটা দারুণ, প্রথম দেখাতেই যে কারো মনে ধরবে। কিভাবে যেন কয়েক সপ্তাহের মধ্যেই অনু এবং আফনান একে অপরকে ভালোবেসে ফেলে। অনু চোখ বন্ধ করে আফনানের ভাবনায় ডুব দেয়। অথচ বোকা মেয়েটার কোনো ধারণাই নেই নরওয়ের এই প্রত্যন্ত অঞ্চলে ওর আগমন অলরেডি একজনের পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। জেদ, ঘৃণা আর ভালোবাসার তীব্র আসক্তির রূপ কি এবার সবকিছু ধ্বংস করে দিবে? ঘড়ির কাঁটা 9টার ঘরে। অনু ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোয়। খুব জোর ক্ষুধে পেয়েছে ওর। কিন্তু তার আগে আলমগীর হোসেনের কাছ থেকে ফোন নিয়ে আফনানের সঙ্গে কথা বলতে হবে। ডুপ্লেক্স বাড়ির ডাইনিং প্লেস কেমন জানি থমথম করছে। অনু বিস্ময় নিয়ে এদিক ওদিক তাকিয়ে আলমগীর হোসেনকে খুঁজতে লাগল। এই বাড়ির ভিতরটা মাত্রাতিরিক্ত নয়েজলেস। এমন নিঃসন্দ পরিবেশ মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে। অনু লিভিং এরিয়ার দিকে নজর দিল।
দিতেই একটা গমগমে পুরুষালী ভস ভেসে আসে। হে ইউ, ভিতরে ঢুকলে কিভাবে? অনু থতমত খায়। ঘাড় ঘোরাতেই দেখতে পায় লম্বা প্রশস্ত দেহের একজন লোক দাঁড়িয়ে, চোখ দুটো লাল, চেহারায় বিরক্তির ভাঁজ। অনু জবাব দেওয়ার আগেই আবারও ধমকের সুর ভেসে এলো। কি হলো? আনসার মি, হু আর ইউ? অনুর ছোট্ট শরীরটা কেঁপে উঠল। এমন ধমক আগে কখনো খেয়েছে বলে মনে পড়ে না। এই দেশের সবাই কি অ্যান্ডসাম হওয়া সত্ত্বেও এমন ডেঞ্জারাস হয় নাকি? গতকাল যাকে দেখেছি সে তো ডেভিল। লোকটা গটগট শব্দে এগিয়ে আসে। পুনরায় ধমক দেওয়ার আগেই আলমগীর হোসেন উপস্থিত হলেন, তার হাতে একটা ল্যাপটপ। শান্ত কণ্ঠে ডাকলেন তিনি, রিক, এদিকে এসো। লোকটা অবিলম্বে আলমগীরের দিকে এগিয়ে গেল। তার হাত থেকে ল্যাপটপটা নিয়ে যেতে যেতে আবারও থামল। হঠাৎ মনে পড়েছে, এমন ভঙ্গিতে জিজ্ঞেস করল, ইথান স্যারের এই সাকসেসটা কি এখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব? দেখো, যা ভালো মনে হয়, স্বাভাবিক গলায় বললেন তিনি। রিক আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না, হনহন করে বেরিয়ে গেল। আলমগীর হোসেন অনুকে ব্রেকফাস্ট টেবিলে ডাকেন। নাশতা শেষ হতেই আলমগীর ওকে নতুন একটা ফোন দেন। নতুন ফোন পেতেই অনুকে আর পাইকে এক প্রকার দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। ফোন করল কাঙ্ক্ষিত নম্বরে। কল রিসিভ হতেই বলল, হ্যালো আফনান। উপকণ্ঠের এই ডুপ্লেক্স বাড়ি থেকে অনেক দূরে একজন নিজের মার্সিডিজ গাড়িতে বসা, কোলের ওপর ল্যাপটপ। ওর চোখ দুটো আটকে আছে ল্যাপটপের স্ক্রিনে। তীক্ষ্ণ চোয়ালের সুদর্শন পুরুষটি চিবিয়ে উঠল, ফকিং অ্যাসহোল। মাঝখান দিয়ে কেটে গেল একদিন। ঘড়ি না দেখে সময়ের আন্দাজ করা কঠিন। বাড়ির ভেতরে সবসময় উষ্ণতা থাকলেও বাহিরে শীতের প্রকোপ। গরম কাপড় ছাড়া বের হওয়ার উপায় নেই। নরওয়ের জনহীন নির্জন এই উপকণ্ঠে একলা একটা ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা আরেকটু বড় হলে হয়তো রয়্যাল প্যালেস বলা যেত। অনু মেন গেটের পাশে দাঁড়িয়ে আছে, পরনে উলের তৈরি পোশাক, মাথায় টুপি, খোলা চুল। সফেদ বরফের ওপর ফর্সা চেহারার অনুকে দারুণ লাগছে, ঠিক যেন আইস কুইন। ওর একপাশে ইথানের ব্ল্যাক মার্সিডিজ। সামনের রাস্তায় খানিকটা দূরে দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্ট। পোলার নাইটের ম্যাজিক আলোর সঙ্গে নিয়ন আলোর যুগলবন্দি। এমন স্বর্গীয় সৌন্দর্যের ছিটে ফোটাও অনুর মনে প্রভাব ফেলতে পারেনি। সে গভীর চিন্তায় মগ্ন। আফনানের সঙ্গে কথা বলার পর থেকেই চিন্তা হচ্ছে খুব। তবে ওর চিন্তাকে দুশ্চিন্তায় পরিণত করেছে ইথান। এই 2 দিনে সে আলমগীর হোসেনের কাছ থেকে কথা বের করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আলমগীর হোসেন খুব বেশি তথ্য দিতে পারেননি। শুধু এতটুকুই বলেছেন যে অনুর বাবা আতাউরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। অনু ইথান সম্পর্কেও জিজ্ঞেস করেছে, কিন্তু উনি জবাব দেননি। রিক কায়নাথ লোকটার সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে অনুর। এই লোকটা ইথানের তুলনায় যথেষ্ট স্বাভাবিক, অন্তত হাসি মুখে কথা তো বলতে পারে। অপরদিকে ডক্টর এড্রিয়ান ইথান, সে যেন অনুভূতিশূন্য যান্ত্রিক মানব। আবার কি যেন গবেষণা করে রাশিয়ায় ঝড় তুলে দিয়েছে। এখন নাকি নরওয়ে সরকার আবার ওকে পুরস্কার দিবেন, কিন্তু ইথানের তাতেও ইন্টারেস্ট নেই। তাই তো ঘণ্টাখানেক আগে আলমগীর হোসেন নিজেই সেই পুরস্কার গ্রহণ করতে গেলেন। ইথান এখন বাড়ির ভেতরেই আছে। সকালে অনু ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে যায় সে। দুপুরের দিকে ফেরে, তখন এক ঝলক দেখা পাওয়া যায়। অনু গেটের পাশে চেরি ব্লসমের গাছটা দেখে। এখন অবশ্য বরফ পড়ছে না, তবু শ্বেত পাথরের উপর খচিত ভাস্কর্যের মতো দেখাচ্ছে সম্পূর্ণ গাছটিকে। সহসা গাড়ির হর্ন শুনে ওর ভাবনায় ছেদ পড়ে। সে ঘাড় ঘুরিয়ে দেখে গাড়ির দরজা খুলে রিক নামছে। পরনে ব্ল্যাক কোট, প্যান্ট, টাই, গলায় মাফলার। গেট ঠেলে ভিতরে আসে সে। অনুকে দেখেই হাসি মুখে জিজ্ঞেস করে, হে মিস অনু, ওখানে কি করেন? অনুও ঠোঁটের কোণে হাসি এনে জবাব দেয়, দাঁড়িয়েছিলাম, আপনাদের দেশের সৌন্দর্য বড়ই অদ্ভুত। রিক বাড়ির দিকে যেতে যেতে বলল, ওকে, বাট বাহিরের দিকে গেলে গার্ড দেবেন প্লিজ। পরিত্যক্ত অঞ্চল তো, বিপদ আপদের অভাব নেই। অনু কিছু বলল না। রিক বাড়ির ভিতরে ঢুকে গেল। অনু আকাশের দিকে তাকায়। নীলচে বেগুনি আলোর স্রোত, এঁকে বেঁকে চলা নদীর মতোই আলোকরশ্মি ছুটে চলেছে, ঠিক যেন এক টুকরো স্বর্গীয় অনুভূতি। অনু আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ইথান বেরিয়ে আসে। ওর পিছনের রিক এবং বাকি 4 জন গার্ড। কোনো দিকে না তাকিয়ে ইথান সরাসরি ওর মার্সিডিজের সামনে গিয়ে দাঁড়ায়। অনুর চোখে জিজ্ঞাসু ভাব। ওরা সবাই কি এখন কোথাও যাবে? তাহলে তো ওকে এখন এই বাড়িতে একা থাকতে হবে। এই রকম নির্জন একটা বাড়িতে একা থাকতে হবে ভেবেই ওর চেহারার রং উড়ে যায়। ফ্যাকাশে মুখে তাকিয়ে থাকে রিকের দিকে। ইথান গাড়িতে ওঠার সময় রিক ওর কানে কানে কি যেন বলল। প্রত্যুত্তরে ইথান চিবিয়ে উঠল। রিক অনুর দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলে, মিস অনু, আমরা না আসা পর্যন্ত আপনি বাড়ির ভিতরে থাকুন, গেটে গার্ড থাকবে, কিন্তু প্রয়োজন হলে ওদের বলবেন। তারপর বিদ্যুৎ বেগে সবাই চলে গেল। অনু হতভম্বের মতো দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। এমন মানুষ সে আগে কখনো দেখেনি। অতিথিদের সঙ্গে কেউ এমন করে নাকি? ঠোঁট উল্টে বিড়বিড় করল সে,
যেখানে খুশি যাক, তাতে আমার কি? নীলচে আধার দালো হচ্ছে। অনু দ্রুত পায়ে বাড়ির ভিতরে ঢুকল। বাহিরে ৫-৬ জন গার্ড দাঁড়িয়ে আছে। ড্রয়িং প্লেসে বড় একটা মনিটর লাগানো। এত বড় মনিটর দিয়ে কি হয় জানা নেই অনুর। মাথার ওপর ক্রিস্টাল শ্যান্ডেলিয়ার, ফায়ার প্লেসে নিভু নিভু আগুন জ্বলছে। ৭-৫ ভাবনা বাদ দিয়ে অনু ঘরে ঢুকল। ক্ষুধে পেয়েছে ওর, কিন্তু বাড়িতে খাবারের ব্যবস্থা নেই। বালিশের নিচ থেকে ফোন নিয়েই কল করে আফনানের নম্বরে, কিন্তু কল ঢোকে না। ওর দুশ্চিন্তা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। প্রথম দিনের পর আর একবারও ওদের কথা হয়নি। কিছুতেই আফনানের ফোনে কল ঢুকছে না। মেসেঞ্জারে পুরনো কিছু মেসেজ জমা ছিল। পায়চারি করতে করতে মেসেজগুলো আবারও পড়তে লাগল। সর্বশেষ আফনান জানিয়েছিল মিনিস্টার রউফ মির্জার বড় ছেলে ঈশান মির্জা অনুকে বিয়ে করার প্রস্তাব এনেছে, তাও আবার জমিদার বাড়িতে। মেসেজগুলো দেখে অনু যেন থমকে গেছিল। এই জন্যই কি বাবা ওকে জোর করে নরওয়ে পাঠিয়েছে? তাহলে এখানে কে অনুকে রক্ষা করবে? আলমগীর হোসেন, নাকি রিক কায়নাত, নাকি ডক্টর ইথান? ইথানের মতো মানুষ অনুকে কেন বাঁচাবে? আজ পর্যন্ত তো একবারও কাকালো না। তাহলে হতে পারে আলমগীর হোসেন। উনি তো অনুর বাবার বন্ধু, বন্ধুর মেয়ে তো নিজের মেয়ের মতোই। তবুও অবচেতন সত্তা সায় দিল না। কোথাও না কোথাও সন্দেহের তীর ঘুরে ওই রংচটা ইথানের দিকেই যাচ্ছে। মেয়েটা ধূপ করে খাটের ওপর শুয়ে পড়ল। পেটে ক্ষুধে নিয়ে কি আর চিন্তাভাবনা করা যায়? ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ কি যেন মনে করে সার্চ বারে লিখল ডক্টর এড্রিয়ান ইথান। লিস্টের প্রথম ভেরিফাইড পেজে চোখ আটকায়। 1.8 মিলিয়ন ফলোয়ার। প্রোফাইলে ইথানের ছবি, বায়োতে ইংরেজিতে লেখা ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। অনু প্রোফাইল পিকে ক্লিক করে ছবিটা ভালো করে দেখল। সামনাসামনি কখনো দেখার সুযোগ হয়নি, তবে একটা কথা স্বীকার করতেই হয়, লোকটা দারুণ সুদর্শন। ড্রেস আপ যেন অ্যালফাম্যানের ভাইব দেয়। ইন্টারনেট থেকে ও ইথানের পরিচয় খুঁজতে লাগল। মসৃণ নিয়ন আলোর মিশ্রণে সেজেছে পথ। পথের পাশে ঘাসগুলো বরফের নিচে চাপা পড়েছে। পাহাড়ের অবয়বগুলো কেমন ভুতুড়ে চোখে তাকিয়ে আছে। মৃদু বাতাসের বুক চিরে সাই শব্দে ছুটে যাচ্ছে গাড়িগুলো। নরওয়ে সরকারের কঠিন আইন ও উন্নত তদন্ত ব্যবস্থার ফলে ক্রাইম রেট প্রায় 0। তবে এই প্রত্যন্ত অঞ্চলের জন্য না। উত্তর সীমান্ত থেকে কিছুটা দূরেই রয়েছে নরওয়ের সবচেয়ে ভয়ঙ্কর নাইট স্পট ইসকল্ড হেভেন। বাহির থেকে দেখে মনে হবে জাঁকজমকপূর্ণ ক্লাব, অথচ ভিতরে চলছে অন্য কিছু। বিশ্বের সবচেয়ে বড় বড় টেররিস্ট মিটিংগুলোর জন্য বেছে নেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় একটি দেশ। ইথান সেই নাইট স্পট ইসকল্ড হেভেনের সামনে গাড়ি থামায়। এক হাত পকেটে রেখেই গাড়ি থেকে নামে সে। স্টিল ডার্ক চোখ দুটো কালো সানগ্লাসের নিচে ঢাকা পড়েছে। তীক্ষ্ণ চোয়াল ও ধীর পরিমাপকৃত সিগনেচার স্টেপে এগিয়ে আসে সামনের দিকে। ওর পিছনেই রিক এবং বাকি গার্ড। মেন গেটে কোনো গার্ড নেই। ভিতরে ঢুকতেই নাকে আসে কিউবান সিগার, দামি হুইস্কি ও চামড়ার গন্ধ। ডিম লাইটিং, রেড গোল্ডেন থিমের। মেঝেতে ইটালিয়ান মার্বেল পাথর। মেইন হলের দেওয়াল ঘেঁষে বটল গ্রিন ভেলভেটের কাউচ। সামনে লো টেবিল, কাচের বদলে কালো অনিক্স পাথর ব্যবহার করা হয়েছে তাতে। টেবিলে ক্রিস্টাল অ্যাশ ট্রে। হলের প্রতিটি কোণে যেন আভিজাত্যের উষ্ণতা। কাউচের উপর বসে আছে বিশ্বের বড় বড় সব গ্যাংস্টার, মাফিয়া বস, স্মাগলাররা। ইথান ওদের সবাইকে ছেড়ে লাউঞ্জের দিকে গেল। এদিকে বার এরিয়া। একপাশে তখনও চলছে লাইভ জ্যাজ, স্যাক্সোফোনের সুরে মুখরিত সম্পূর্ণ লাউঞ্জ। ইথান একটা চেয়ার টেনে বসে। বারটেন্ডার লোকটা এগিয়ে আসে। তার পিছনেই বিশ্বের দাদিদামি মদ। রিক আর গার্ডরা এসে কিছুটা দূরে দাঁড়ায়। রিক সতর্কতার সঙ্গে চারপাশ পর্যবেক্ষণ করছে। এখানে যে কোনো সময় মৃত্যুর উৎসব শুরু হতে পারে। এই তো 2 দিন আগে 2 দলের মধ্যে তুমুল সংঘর্ষ। ইথান স্যারকে রক্ষা করার জন্য রিককেও মাঠে নামতে হয়। ইথান নিজের মনেই ড্রিঙ্কস করছিল। রিকের সজাগ দৃষ্টি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। সহসা একটা মিহি কণ্ঠ ভেসে আসে। হ্যালো মিস্টার রিক কায়নাত, কেমন আছেন? পরিচিত কণ্ঠস্বর শুনে রিক থমকায়। ঘাড় ঘোরাতেই দেখে 2 তলা সিঁড়ি বেয়ে নামছে এলিনা ইমরোজ এমি। লং কুর্তির ওপর উলের পোশাক। গোল্ডেন সিল্কের চুলগুলো এলিয়ে পড়েছে ঘাড়ের ওপর দিয়ে। রক্তাভ ওষ্ঠধরে চিকন হাসি। রিক হাসি টেনে জবাব দেয়, ভালো আছি, আপনি কেমন আছেন? মেয়েটা এগিয়ে আসে, রিকের পাশে দাঁড়ায়। আঁখি জোড়া স্থির হয় দূরে ড্রিঙ্কস করতে থাকা ইথানের ওপর। এলিনাও আর্কটিক নিউরোকগনিটিভ রিসার্চ ইউনিটের একজন নিউরোসায়েন্টিস্ট এবং ডক্টর ইথানের কলিগ। সেই সাথে এই নাইট স্পটের ওনারের একমাত্র কন্যা। রিকের সঙ্গে ওর ভালো সম্পর্ক, এক প্রকার বন্ধুও বলা যায়। এলিনা নরম স্বরে বলল, আপনার স্যার তো পুরো রাশিয়া কাঁপিয়ে দিয়েছে, কিন্তু উনি এখানে কেন? ওনার তো দের রয়্যাল স্লট অসলোতে থাকার কথা। নরওয়ের সবচেয়ে বড় বেসামরিক সম্মান পাবেন উনি। রিক একবার এলিনার দিকে তাকায়, তারপর মৃদু স্বরে বলে, আপনি তো জানেনই উনি কী রকম স্বভাবের, তাই মামাকে পাঠিয়ে দিয়েছেন। এলিনা খুব একটা বিস্মিত বলো না, বিড়বিড় করল, তা অবশ্য ঠিক, আজ পর্যন্ত ওনার মতো কাউকে দেখিনি।
6 বছর একসাথে কাজ করছি, অথচ কথা বলতে গেলেও গলা কাঁপে। রিকের এবার হাসি পেল, বলল, আপনি 6 বছর যাবৎ কাজ করছেন, আর আমি 10 বছর যাবৎ ওনার সঙ্গে থাকি, তাও ওনাকে বুঝতে পারি না। এলিনা কিছু বলল না। রিক জানে এই মেয়েটা শুরু থেকেই ইথান স্যারের জন্য দিওয়ানা, অথচ মুখ ফুটে বলার সাহস হয়নি। হল এরিয়া থেকে তীব্র ঝাঁজ মিশ্রিত ধোঁয়া উড়ে আসছে। রিক কয়েক সেকেন্ড থেমে বলল, ইথান স্যারকে কংগ্রাচুলেশনস জানিয়েছেন? এলিনা নিভু কণ্ঠে বলে, ল্যাবে সকলের সঙ্গে একবার জানিয়েছি। রিক সরু চোখে তাকায়, আপনার জায়গায় আমি থাকলে কিন্তু আরেকবার জানাতাম। এলিনা রিকের দিকে তাকায়। রিক কি ওকে ইথানের সঙ্গে কথা বলতে বলল? কি করবে মেয়েটা বুঝতে পারে না। আকস্মিক চুপচাপ বসে থাকা ইথান দাঁড়িয়ে যায়, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রিকের দিকে। এলিনা থতমত খেয়ে গেল। ইথান সময় নষ্ট করে না, হাতের মুঠো শক্ত করে দৌড় দেয় বাহিরের দিকে। রিকও তাৎক্ষণিক ইথান স্যারের পিছনে দৌড় দেয়। ব্যস্ত ব্যস্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? ইথান স্যার, আমি আসছি। গার্ডরাও বাহিরে আসে। এদিকে দৌড়াদৌড়ি দেখে ভিতরে গরম পরিস্থিতি তৈরি হয়। গাড়িতে ওঠার সময় ইথান রিকের দিকে তাকিয়ে হুঙ্কার দেয়, নো ওয়ান অ্যাট্যাক্স দ্য হাউস, আই ওয়ান্ট টু সি দ্য মাদার ফাকা। ইথান ঝড়ের বেগে গাড়ি ছুটালো। রিক এক মুহূর্তের জন্য থমকে যায়, কারণ আগেও অনেকবার বাড়িতে হামলা হয়েছে, কিন্তু ইথান স্যার কখনোই এতটা বিচলিত হননি। হঠাৎ কি হলো তার? পর্ব 4। আকাশ ভেঙে আকস্মিক তুষারপাত শুরু হয়েছে। ইথান ঝড়ের গতিতে ড্রাইভ করছে। পিছনে বাধ্য সেনাপতির মতো অনুসরণ করা রিক তখনও বুঝতে পারেনি ছিন্নমূল এই মানুষটার মধ্যে হঠাৎ কিসের এত টান মোচড়ে দিয়ে উঠল। জনহীন নির্জন দীর্ঘ রোডে বাতাসের বুক চিরে ছুটে চলেছে কতগুলো গাড়ি। আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল উপকণ্ঠের ডুপ্লেক্স বাড়িটি। বাড়ির মেন গেট ফ্লাডলাইটের উজ্জ্বল আলোয় ঝলমল করছিল। দুজন গার্ড দাঁড়িয়েছিল শটান ভঙ্গিতে, যেন এক মুহূর্তের জন্যেও অসচেতন হওয়া যাবে না। মাথায় অজস্র চিন্তা, পেটে ক্ষুধা নিয়ে অনু মেয়েটা নিজের ঘরেই ঘুমিয়ে পড়েছিল। নরম বিছানার ওমে অন্যরকম আবেশ তৈরি হয়েছে। ওর সুদীর্ঘ কেশ বালিশের ওপর ছড়ানো, কাঁধ পর্যন্ত আইডা ডাউন ঢুবে। সম্পূর্ণ বাড়ি জুড়ে পিন পতন নীরবতা। মানুষ যেন নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পাবে। মেয়েটা একপাশে ভর দিয়ে কোমল শিশুর মতো ঘুমিয়েছিল। অনু ঘরের দরজা ভিড়িয়ে রেখেছিল। সহসা একটা আওয়াজ কানে আসতেই লাফিয়ে ওঠে। ঘুমন্ত মস্তিষ্ক সচল হতে কয়েক সেকেন্ড সময় নেয়। অতঃপর পেটে টান পড়তেই সে দৌড়ে বাহিরে আসে। বোকা মেয়েটা ভেবেছিল ইথানরা হয়তো ফিরে এসেছে। বাড়ির পেছনের দিকে কিছুটা অন্ধকার। ইথানের গার্ডরা সবাই বরফের ওপর অচেতন। দুজন লোক অনুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে দূরে। মেয়েটা ওদের হাত থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টায় কাহিল। চিৎকার করে বলছে, গেট অফ মি, প্লিজ লেট মি গো, আই এম নট অ্যাওয়্যার অফ এনিথিং, প্লিজ লেট মি গো। এখনও বেশ কয়েকজন অস্ত্রধারী লোক বাড়ির ভেতরেই আছে। ওদের মেইন টার্গেট 2 তলায় ইথানের ল্যাব। বাহিরে ভয় ও আতঙ্কে অনু কান্না শুরু করে দেয়। হাত দুটো মোচড়ামোচড়ি করতে করতে ওর হাতের চামড়া রক্তাভ বর্ণ ধারণ করেছে। এলোমেলো চুল, গালে 5 আঙুলের ছাপ, পোশাকের অবস্থাও ঠিক নেই। দূর দেশে এসে একই পরিণতি হলো ওর। ভাবতেই বুকের ভেতরটা আবারও হু হু করে কেঁদে উঠল। নির্জন স্থানে যত দূর চোখ যায় শুধু নীলচে আধার আর শুভ্র বরফে ঢাকা পাহাড়। অনুর একবার মনে হলো ইথান লোকটা যদি থাকতো তাহলে হয়তো এমন কিছু হতো না। গায়ের শক্তি দিয়ে সে আবারও ছাড়া পাওয়ার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে একটা লোক ওর হাঁটুর পেছনে লাথি মারে। ব্যথায় কোকিয়ে উঠে সে। হাঁটু গেড়ে ধূপ করে লুটিয়ে পড়ে সাদা বরফের ওপর। নতুন বরফ জমে হয়েছে উপরের স্তরে। অনুর হাঁটু অনেকটা ঢুকে গেছে তার ভিতরে। একজন লোক নরওয়ের ভাষায় কি যেন বলতে বলতে ওর হাত দুটো পেছনের দিকে চেপে ধরল। আরও 2 জন লোক এগিয়ে আসে। ওদের সবার হাতে বন্দুক, দৃষ্টিতে অমানসিক লালসা। ভয়ে অনুর গলা শুকিয়ে গেছে। ওরা কি ওর সঙ্গে খারাপ কিছু করবে? যদি ওর ইজ্জত নষ্ট করে ফেলে ওরা? গাল বেয়ে ঝরঝর করে অশ্রু গড়ায়। অজানা আতঙ্কে কণ্ঠ রোধ হয়ে গেছে। তবু চোখ বন্ধ করে একবার ঢোক গিলল। খানিকক্ষণ পর চোখ খুলতেই আকস্মিক ধূপ শব্দে কেঁপে উঠল সম্পূর্ণ পৃথিবী। অনুর মস্তিষ্ক শূন্য। কিছু বুঝে ওঠার আগেই ওর পেছনে দাঁড়ানো লোকটা মুখ থুবড়ে পড়ল বরফের ওপর। মুহূর্তে সাদা বরফ লাল হয়ে গেল। বাকি লোকগুলো তড়িৎ গতিতে বন্দুক তাক করে। এদিক ওদিক ছুটে গিয়ে পজিশন নেয়। লোকগুলো সবাই প্রশিক্ষিত, নির্দয় এবং দক্ষ শিকারী। তবুও সকলের চোখে পরিলক্ষিত হয় গোপন আতঙ্ক। অনুর ঘোর তখনও কাটেনি, কিন্তু ধূপ ধূপ আওয়াজ ঠিকই শুনতে পাচ্ছে সে। একটু পর পর লোকগুলো মুখ থুবড়ে পড়ছে ঝুরঝুরে বরফের ওপর। তাজা রক্তের ছোপে লাল হয়ে যাচ্ছে ছোট ছোট হিমের স্তূপ। অনু নিজেকে ধাতস্থ করে। চোখের সামনে সবকিছু ঝাপসা, তবুও মাথা তুলে তাকায়। ইথান দৌড়ে এদিকেই আসছে। পরনেও লং কোটটা নেই। গাঢ় খয়েরি শার্টের ওপর কালো ওয়েস্ট কোট। হাতে বন্দুক এবং চেহারায় পৈশাচিক হিংস্রতা।
অনু কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায়। ঠোঁট দুটো ঠান্ডায় জমে গেছে, নাড়ানো কঠিন। জোরে নিঃশ্বাস নিতেই মাথা ঘুরে এলো। দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। ইথান এগিয়ে আসতেই কয়েকজন অস্ত্রধারী ওকে ঘিরে ফেলে। অনুর চোখের পাতা উল্টে আসে, শরীরের ভার ছেড়ে দেয় পেছনের দিকে। ইথান বিদ্যুৎ বেগে অনুর কোমর পেঁচিয়ে ধরে, তারপর হ্যাঁচকা টানে ওর ছোট্ট শরীরটা বুকের ভিতর আগলে নেয়। ইথানের বুকের ভিতর হৃৎপিণ্ড লাফাচ্ছে। এই শীতের দেশেও ঘেমে একাকার, অথচ অগ্নিদৃষ্টি এখনও সামনে দাঁড়ানো লোকগুলোর দিকে। স্থির আগুন ঝরা চোখে হুঙ্কার দিয়ে উঠল সে, রিক, ফাক দ্য মাদাফাকার্স। রিক তাৎক্ষণিক বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে, বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেয় প্রতিপক্ষের বুক। কয়েক মিনিটের ব্যবধানে রক্তে লাল হয়ে যায় সম্পূর্ণ ক্ষেত্র। ইথান অনুকে বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরেছে। রিক ব্যাপারটা খেয়াল করে, তবে কিছু জিজ্ঞেস করে না। বাড়ির ভিতরে এখনও বেশ কয়েকজন অস্ত্রধারী অবশিষ্ট আছে। রিক ইথানকে ইশারায় কিছু বুঝালো। ইথান রাগে কটমট করে বলল, উইচ বাস্টার ইজ বিহাইন্ড অল দিস। রিক দ্রুত পায়ে প্রস্থান করল। বাড়ির ভিতরের লোকগুলোকে চেপে ধরতে হবে। ইথান অনুর দিকে তাকায়, গালের দাগটা এখনও স্পষ্ট, গলায়ও নখের আঁচড় দেখা যাচ্ছে। মুহূর্তে ওর পায়ের রক্ত সব চরচর করে মাথায় উঠল। অচেতন মেয়েটাকে এক হাতে তুলে নিল প্রশস্ত কাঁধের ওপর, অন্য হাতে মৃত লাশগুলোর ওপর এলোপাথারি গুলি ছুটতে ছুটতে ব্যাকইয়ার্ডে গেল। এলিভেটর দিয়ে উঠে গেল 2 তলায়। ল্যাব থেকে বেরিয়ে নিজের বেডরুমে ঢুকল ইথান। অচেতন অনুকে কাঁধের ওপর রেখেই বাথরুমে ঢুকল। শাওয়ার ছেড়ে মেয়েটাকে ইচ্ছে মতো ভেজালো। গাল, গলা, হাতের কবজি পাগলের মতো ঘষতে ঘষতে রক্তই বের করে ফেলল। তারপর ওই অবস্থাতেই এনে নিজের কিং সাইজ বিছানার ওপর শুইয়ে দিল সে। রিক ততক্ষণে বাড়ির ভিতরের সবগুলো আটাকারকে কাবু করে ফেলেছে। ইথানের বাকি গার্ডরা বাড়ির গার্ডদের হুঁশ ফেরানোর চেষ্টা করছে। ওরা সবাইকে অজ্ঞান করেছিল। রিক সবাইকে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে, উচ্চস্বরে ধমকাচ্ছে সবাইকে, উড অ্যান্ড ইয়ারেড অর্ডার। এমন সময় ইথানের আগমন ঘটে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামছে, চোখ দুটো স্থির, ঠিক যেন ঘুমন্ত অগ্নিগিরি। শৈলপ্রান্ত গুটিয়ে রিকের দিকে তাকাতেই রিক তাৎক্ষণিক জবাব দেয়, এরিক হ্যারসেন। ইথান 1 সেকেন্ডও সময় নষ্ট করে না, হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। রিক পিছন থেকে ডাকে, স্যার আমিও আসছি। ইথান না ঘুরেই জবাব দেয়, না তুমি এখানে থাকো, লাশগুলো জায়গা মতো পাঠিয়ে দাও। নিজের ব্ল্যাক মার্সিডিজ নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। রিক বন্দুক নিয়ে অবশিষ্ট অ্যাটাকারগুলোকেও গুলি করে মেরে ফেলল। সম্পূর্ণ ড্রয়িং প্লেস লিভিং এরিয়া লণ্ডভণ্ড, মেঝে ভাঙা কাঁচ আর রক্তে মাখামাখি। রিক পকেট থেকে ফোন বের করে কাউকে কল করল, তারপর গার্ডদের নিয়ে ব্যাকইয়ার্ডে গেল। ওই দিকটা আগে পরিষ্কার করতে হবে। ইথান ওর ডুপ্লেক্স বাড়ির সেই গোপন আস্তানায় বসে আছে, সম্পূর্ণ খালি গা, ক্ষীণ আলোয় রক্ত আর ঘামে লিপ্ত ওর পেশিগুলো চকচক করছে। শান্ত অচঞ্চল 2টি চোখ, অথচ ঠোঁটের কোণে পৈশাচিক হাসি। ওর ঠিক সামনেই একজনকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। লোকটা ইথানের চেয়ে বয়সে বড়ই হবে, চেহারা রক্তে লাল, কপালের একপাশে গভীর ক্ষত, দৃষ্টিতে আতঙ্ক এবং বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। সে ছটপট করতে করতে বলছে, স্লিপ মি, ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও প্লিজ। ইথান উঠে দাঁড়ায়, বেল্ট পরা প্যান্টটা নাভির অনেকখানি নিচে নেমে গেছে। মেদহীন পেটের ফর্সা চামড়া শুকিয়ে যাওয়া রক্তে চ্যাটচ্যাট করছে। প্রথমেই ইথান ঘুরে দাঁড়ায়। ওর সামনে সেই ভয়ঙ্কর শিকের দেয়াল। অদ্ভুত রহস্যময় একটা হাসি নিয়ে বিড়বিড় করে, ছেড়ে দিতাম, আগেও তো অনেকবার ছেড়ে দিয়েছি, কিন্তু এবার তোর লোকেরা যাকে টাচ করেছে তাকে টাচ করা উচিত হয়নি। অন্ধকারে ওর চোখ দুটো হিংস্র নেকড়ের মতো জ্বলে ওঠে। তারপর আকস্মিক সে উন্মাদের মতো 2 হাত ছড়িয়ে চিৎকার করে ওঠে, ওকে ছোঁয়ার অধিকার শুধু আমার, শি ইজ মাইন, নোবডি ফাকিং টাচেস হার, নোবডি ফাকিং টাচেস হার। শিকের দেয়ালে একটা দরজা ছিল। ইথান চিৎকার করতে করতে সেই দরজাটা খুলে দেয়, তারপর আবারও গিয়ে নিজের স্থানে বসে পড়ে। অদ্ভুত প্রশান্তি নিয়ে অপেক্ষা করে সে। দরজা ঠেলে হিংস্র জাগুয়ারগুলো বেরিয়ে আসে। ইথানের ঠোঁটে তৃপ্তির হাসি। মাংসাশী প্রাণীগুলো সুস্বাদু খাবারের গ্রান পেয়ে জিভ বের করে। ধীর ধীরে এগিয়ে যায় লোকটার দিকে। আজ বহুদিন পর আবার ভুরি ভোজ হবে। অবিলম্বে জাগুয়ারগুলো ঝাঁপিয়ে পড়ে লোকটার ওপর। দাঁত ও নখের আঁচড়ে ছিঁড়ে ফেলে চামড়ার আস্তরণ। মাংসের গন্ধ আর বিভৎস আর্তনাদে গমগম করে ওঠে সম্পূর্ণ বেসমেন্ট। এই দৃশ্য যেন ইথানের চক্ষু শীতল করে। সে আনন্দ পায়। দারুণ ফুরফুরে মেজাজে গান গাইতে ইচ্ছে করে ওর। অনুর ঘুম ভাঙতেই বুঝতে পারে জামাটা কেমন অদ্ভুতভাবে শরীরের সঙ্গে লেপটে গেছে। বিছানাটাও কেমন ভেজা ভেজা ঠেকল। ঘুমের ঘোর এখনো পুরোপুরি কাটেনি, অথচ গতকাল রাতের কথা মনে হলেই মেরুদণ্ড হিম হয়ে যায়, কেঁপে ওঠে বুকের ভিতর। গতকাল রাতে কি হয়েছিল? অনু চারপাশে তাকালে নিজেকে অপরিচিত স্থানে আবিষ্কার করে। আবার অজানা আতঙ্ক জেঁকে ধরে। ধরফর করে খাটের ওপর থেকে নামতেই থমথমে কণ্ঠস্বর ভেসে ওঠে, ডোন্ট মুভ। অনু থমকায়। এটা ইথানের কণ্ঠ। মস্তিষ্ক সজাগ হয়। গতকাল রাতে তো ইথান এসেছিল, কিন্তু তারপর কি হয়? পিছনে ঘুরতেই দেখতে পাই ভ্যানিটির পাশে কাউচের ওপর বসে আছে ডক্টর ইথান। অনু ভেবা চাকা খায়। এটা কোন জায়গা?
একবার ইথানের দিকে তাকায়, আবার চারপাশে তাকায়। ইথান উঠে দাঁড়ায়। টেবিলের ওপর ভেজ স্যুপ রয়েছে। স্যুপের বাটিটা এগিয়ে আনে, অনুকে ইশারা করে খাটের ওপর যাওয়ার জন্য। অনু বাধ্য মেয়ের মতো আজ শোয়া ভঙ্গিতে বসলো। ইথান তার পাশেই বসে। চামচে করে ধোয়া ওঠা স্যুপ ফু দিয়ে অনুর মুখে দেয়। মেয়েটা বিস্মিত নয়নে তাকিয়ে আছে। এই ইথান আর গতকালকের ইথান এক নয়, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত। অনু বিস্মিত হয়ে হাঁ করে। ইথান নিজে হাতে খাইয়ে দেয়। খেতে খেতে অনু হঠাৎ জিজ্ঞেস করে, আপনি তো আমার মামা হন, তাই না? ইথানের হাতটা অটোমেটিক থেমে গেল। কথাটা ধরতে যেন ওর কয়েক মুহূর্ত সময় লাগলো। অনু প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইথান জবাব দিল না। আকস্মিক হাতের বাটিটা ছুঁড়ে ফেললো মার্বেল বসানো মেঝেতে। ক্ষিপ্র গতিতে অনুর গলা চেপে ধরল। মেয়েটা বিস্ময় প্রকাশ করার ফুরসতও পেল না। কণ্ঠনালী থেকে অস্ফুট গোঙানির স্বর ভেসে উঠল। আহ! ইথানের অন্তঃপুরে হিংস্রতা বৃদ্ধি পায়। আঁখি দুটো জল করছে। আরও জোরে চাপ প্রয়োগ করতেই অনুর চোখের পাতা উল্টে আসে। ভারী হয় নিঃশ্বাস। ওর মুখের কাছে নিজের মুখ এনে শীতল কণ্ঠে বলল ইথান, ফার্দার এই সেন্টেন্সটা উচ্চারণ করলে জানে মেরে ফেলবো। তারপর অনুকে ছেড়ে হন করে বেরিয়ে গেল বেডরুম থেকে। অনু আহামকের মতো মুখ করে তাকিয়ে রইল। অবচেতন মনে প্রশ্ন জাগলো, আমি আবার কি করলাম? নাকি উনি পাগল হয়ে গেছেন? পর্ব 5। দুদিন ধরে অনুর ধুম জ্বর। নিজের ঘরেই এক প্রকার বেহুশ হয়ে পড়েছিল। আকস্মিক জানালার পর্দা দুলে ওঠে। বাহিরে তুষারপাত হয়। তবুও মেয়েটার হুঁশ ফেরে না। আলমগীর হোসেন একদিন পরই ফিরেছেন, তবে সম্পূর্ণ বাড়িতে এই 2 দিন তার কোনো উপস্থিতিই টের পাওয়া যায়নি। অসুস্থ অনুর খোঁজও নেননি তিনি। সময়টা হয়তো সন্ধ্যা। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টির মতো সাদা তুষার ঝরছে। আকাশে আলোর ঝিলিক। অদ্ভুত শান্তি মস্তিষ্ক অবশ করে দেয়। এমন সময় মেয়েটার জ্ঞান ফিরল। প্রথমেই অনু চোখ পিটপিট করে তাকায়। এই 2 দিনেই চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। পুরো শরীরে শিরশিরে ব্যথা। কোনো মতে খাটের ওপর থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়ায়। জানালা খুলে দিতেই বাতাসের ঝাপটা তীক্ষ্ণ কাঁচের মতো বিঁধে গেল পুরো শরীরে। মস্তিষ্কের কার্যক্ষমতা এখনও শূন্য। পা দুটো টলছে। অনু খুব একটা সুস্বাস্থ্যের অধিকারিণী নয়। ঘন লম্বা কেশগুলো বাদ দিলে পাতলা ফিনফিনে গড়ন, মেঘবালার মতো গমগমে গায়ের রং এবং দীঘল পল্লব বিশিষ্ট আঁখি জোড়া। শুষ্ক ওষ্ঠধর ফেটে রক্তাভ বর্ণ ধারণ করেছে। লং কুর্তির ওপরিভাগ দিয়ে ওর ফর্সা গলার হাড় দেখা যাচ্ছে, যেন দীর্ঘদিন কোনো জটিল রোগে আক্রান্ত রমণী। ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। উষ্ণতা ছড়িয়ে গেছে সম্পূর্ণ ডাইনিং এরিয়া পর্যন্ত। অনু দরজা ঠেলে ঘর থেকে বের হয়। ক্ষুধার যন্ত্রণা তীব্র। পেটের ভিতর যেন সব কিছু পাক খেয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা পায়ে মেয়েটা ডাইনিং টেবিলের কাছে এলো। খাবার মতো কিছু নেই। খাঁ করছে সব কিছু। অনু দেখেছিল ডান দিকে কিচেন রয়েছে। মেয়েটা ক্ষুধা পেটে কিচেনে গেল, কিন্তু ওখানেও কিছু নেই। ক্যাবিনেটের উপর পানির জগ। বাধ্য হয়ে ঢকঢক করে 1 জগ পানি গিলে ফেলল অনু। পরক্ষণেই গা গুলিয়ে বমি চলে এলো। অনেক কষ্টে নিজেকে সামলে ঘরে ফিরে এলো সে। বালিশের নিচে ফোন। প্রথমেই আলমগীর হোসেনের কাছে ফোন করল। অনু ভেবেছিল কল হয়তো ঢুকবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে কলটা ঢুকল। কয়েকবার রিং হতেই আলমগীর রিসিভ করলেন। অনু ভাঙা গলায় ডাকলেন, আঙ্কেল। অনুর সেই ডাকে অসহায়ত্ব স্পষ্ট। আলমগীর বিচলিত হলেন। অনুমা, তোমার জ্ঞান ফিরেছে? আমি কাছাকাছি আছি, খাবার নিতে এসেছি। শোনো, ইথান বাড়িতেই আছে, তোমার কিছু লাগলে ওর কাছ থেকে নিও। অনু কিছু বলল না। কলটা কেটে দিতেই মস্তিষ্ক সজাগ হয়। তড়িৎ তরঙ্গ খেলে যায় সম্পূর্ণ দেহে। বিদ্যুৎ বেগে পরিচিত নম্বর খুঁজে কল করল। ওর চোখ দুটো চকচক করছে, ঠোঁটের কোণে চাপা হাসি। হয়তো এবার কল ঢুকবে, কিন্তু তাকে হতাশ করে কাঙ্ক্ষিত নম্বরে কল ঢুকল না। মেয়েটার যেন কান্না পেল। বুকের ভিতরটা কেমন জানি হু হু করে উঠল। এমন হচ্ছে কেন ওর সঙ্গে? সেই দিন থেকে আজ পর্যন্ত কয়েকশো কল করেছে আফনানের নম্বরে, কিন্তু একদিনও কল ঢুকল না। বাবার সঙ্গে কথা নেই, আফনানের সঙ্গেও যোগাযোগ নেই। না চাইতেও চোখের পাতা ভারী হলো। তীব্র রাগ অভিমানে এবার মেয়েটা কেঁদেই ফেলল। 2 হাতে নিজেকে গুটিয়ে নিয়ে কাঁদতে লাগল অনু। এত সুন্দর গোছানো জীবনটা এমন হয়ে গেল কেন? রাজবাড়ির সঙ্গে সে তো কোনো সম্পর্ক রাখতে চায় না, তাহলে ওনাদের প্রতিটি সিদ্ধান্ত অনুকে মুখ বুজে সহ্য করতে হবে কেন? বুকের ভিতর জমা অভিযোগ, অভিমান বিদ্রোহী হলো। জীবনে এতটুকু সময়ই তো পেয়েছিল নিজের মতো করে বাঁচার, তাও সহ্য হলো না। কি দোষ ওর? চিৎকার করে কেঁদে উঠল অনু। বেশ খানিকক্ষণ পর অনু উঠে দাঁড়ায়। চোখের পানি মুছে পা বাড়ায় 2 তলার দিকে। কালো মার্বেল পাথরের সিঁড়ি, কাঁচের রেলিং। 2 তলার ডান দিকে একটা দরজা খোলা। অনু দরজার সামনে দাঁড়ায়। ওর কণ্ঠনালী এখনও কাঁপছে।
জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভিতরে উকি দেয়। বিশাল অন্ধকার ঘরের এক কোণে 3টে টিফানি স্টাইলের স্টেইনড গ্লাস ল্যাম্প ঝুলছে। সেই আলোয় স্পষ্ট দেখা যায় 9 ফুটের ব্রান্সভিক গোল্ড ক্রাউন পুল টেবিল, মোহগানি কাঠের বডি, টালিয়ান সবুজ ফেল্ট। টেবিলের অপর পাশে কিউ হাতে লক্ষ্য বলকে টার্গেট করে দাঁড়িয়ে আছে ইথান। পরনে ব্ল্যাক স্লিভলেস টি শার্ট, ট্যাঙ্ক টপ, জাগুয়ারের ট্যাটুসহ শক্তিশালী বাহু দুটো উন্মুক্ত। সে কিছুটা ঝুঁকে কিউ দিয়ে টার্গেট হিট করে। বলগুলো নিজ ছন্দে ছুটতে লাগল। ইথান সোজা হয়, সঙ্গে সঙ্গে অনুর সঙ্গে চোখাচোখি। ইথানের ওই ডার্ক চোখ দুটো অনুর শরীর শিরশিরে করে তোলে। ওখানেই থমকে যায় সে। মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নেমে যায় নিচ পর্যন্ত। আকস্মিক ইথানের শীতল স্বর ভেসে আসে, কি চাই? অনুর শরীর পায়ের পাতা পর্যন্ত কেঁপে ওঠে। এ তো ভরাট শীতল কণ্ঠ সে আগে কখনো শোনেনি। জবাব দেবার আগেই ইথান তাড়া দেয়, কি হলো, কি চাই? অনু থতমত খায়, আমতা আমতা করে বলে, না ওই মানে কাম হিয়ার। ইথানের স্বাভাবিক কণ্ঠ। অনু সংকুচিত হৃদয়ে ভিতরে প্রবেশ করে। চারপাশে অন্ধকার হলেও আবছা আলোয় বোঝা যাচ্ছে এটা হয়তো লাইব্রেরি। ইথান ঘাড়ের উপর তোয়ালে নিয়ে পুনরায় শুধায়, কি চাই? অনু মাথা নিচু করে। এই লোকটার ভালো খারাপ কোনো দিকই সে ধরতে পারে না। ইন্টারনেট থেকে বেশ কিছু তথ্য বের করেছে সে। তারপর নিজে নিজে মিলিয়ে দেখেছে লোকটার পরিচয় ওর মামা হচ্ছে, যদিও নিজের মামা না। অনুর নিজের মামা নেই, তার মানে এই লোকটাকেই সে মামা ডাকতে পারে। কিন্তু আবার যদি গলা চেপে ধরে, অথবা এবার যদি সত্যি সত্যিই মেরে ফেলে? এমনিতেই দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল, তার ওপর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। তবু একটা নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল, আমি আব্বুর সঙ্গে কথা বলতে চাই, কিন্তু কিছুতেই কল ঢুকছে না। ইথান ঘুরে দাঁড়ায়, জড়তাহীন জবাব দেয়, সম্ভব নয়, দেশের বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করা যায় না। কিন্তু কেন? করুণ শোনালো ওর কণ্ঠ। ইথান জবাব দেয় না। কিউ হাতে আবারও ক্যালায় মনোনিবেশ করে সে। অনু হতবিহ্বল, চোখ দুটো ছলছল করছে। হয়তো আবারও বুক চিরে একদল হাহাকার বেরিয়ে আসবে। বাংলাদেশ থেকে এতটা দূর, বাবা মাকে ছেড়ে ওর বড্ড অসহায় লাগল নিজেকে। নাক টানার আওয়াজ কানে আসতেই ইথানের ধ্যান ভঙ্গ হয়। বিরক্তিতে গুটিয়ে নেয় ভ্রুদয়, তির্যক চোখে তাকায়। একদম চিপ গার্লদের মতো কাঁদবি না, শীতল কণ্ঠের হুঁশিয়ারি। অনু থামে, দুহাতে জামার দুই পাশ চেপে কান্না গিলে ফেলে। তারপর হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আপনি সবসময় এমন করেন কেন? মামা হন তো আমার। কিঞ্চিত অভিমানী কণ্ঠ। ইথান সবেমাত্র গেমে ফোকাস করেছিল। আকস্মিক অনুর কথা কর্ণগোচর হতেই ক্ষেপে ওঠে। মুহূর্তেই আখির দয়ে বিস্ফোরণ ঘটে, তির্যক চোয়াল শক্ত হয়। আতঙ্কে অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। চলে যাওয়ার জন্য ঘুরতেই উল্টো হাতে ইথান ওর গলা চেপে ধরল। অনু চাপ সামলাতে না পেরে কোমর বেঁকে পিছনের দিকে ধুপ করে আছড়ে পড়ল পুল টেবিলের উপর। ইথান ঘৃণা ভরা চোখে চড়াও হয়। অনু পা দুটো মেঝে থেকে কিছুটা ওপরে ঝুলছে। রক্তশূন্য চেহারায় আতঙ্ক বৃদ্ধি পায়। চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গ্রিন ফেল্টের ওপর। ইথান খুব কাছে চলে এসেছে। ওর কড়া পারফিউম আর ম্যানলি বডির ঘ্রাণ মিশে একাকার হয়ে গেছে। অনু কম্পিত স্বরে জিজ্ঞেস করে, আমি আমি কি করেছি? কেন শুধু শুধু কষ্ট দেন আমায়? ইথান কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর হিসশিসিয়ে জবাব দেয়, মরার খুব তাড়া, তাই না? একবার মামা বলেছিস এই অবস্থা হয়েছে, আবার কোন সাহসে মামা বলিস? হু ইজ ইয়োর ফাকিং ম্যাটার্নাল আঙ্কল? চিত হয়ে পড়ায় অনুর নিঃশ্বাস আটকে যায়। ছটপট শুরু করতেই ইথান আরও জোরে চাপ দেয়। চোখ থেকে আরও দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কার্নিশ বেয়ে। অনু অনেক কষ্টে উচ্চারণ করে, ছেড়ে দিন। ইথান ছাড়ে না। সহসা কবজিতে বাঁধা ঘড়িটা ভাইব্রেট হয়। ওর নজর সেদিকে যেতেই হাতের মুঠো শিথিল হল। অনু আবারও জ্ঞান হারিয়েছে। আইরিন নিজে নিজেই বলে উঠল, ইথান, অনুপ্রভা মেহেরিনের ব্রেনে অক্সিজেনের সরবরাহ কমে যাচ্ছে। ইথান। লোকটা যেন নিজেই নিজের উপর রুষ্ট, বুঝতে পারে না কি করবে। আইরিন তখনও ক্ষীণ স্বরে সতর্ক বার্তা দিচ্ছে। শেষমেশ মেয়েটাকে দুহাতে কোলে তুলে নিল ইথান। ভারহীন, নরম, তুলতুলে একটা শরীর। বেডরুমের দিকে যেতে যেতে বিড়বিড় করল ইথান, আই এম সরি মিস অনুপ্রভা মেহেরিন, তোমার যাকে মানুষ করার কথা ছিল এই দুনিয়া তাকে জানোয়ার করে ফেলেছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।